15ই আগস্টের বাপের নাম 23শে জানুয়ারি, এটা অনেকে বলেন। তো 23শে জানুয়ারি বাপটা কে? বাপটা নেতাজি সুভাষচন্দ্র বোস। ইনি শুধু ব্রিটিশদের বাপ ছিলেন না, ইনি জাতীয় কংগ্রেসেরও বাপ ছিলেন। 1938 সাল হরিপুরা জাতীয় কংগ্রেস অধিবেশন, সুভাষচন্দ্র বোস বিপুল ভোটে জয়লাভ করেন। বিপক্ষে ছিলেন গান্ধীজি নমিনেটেড সীতারামাইয়া। কংগ্রেসের বাপ হয়ে ওঠেন, তিনি সভাপতি হন, সর্বাধিনায়ক হন। একবার না, বারবার বাপ হন। তার পরের বছর 1939 সাল ত্রিপুরী কংগ্রেস অধিবেশন, সেখানেও একইভাবে সুভাষচন্দ্র বোস গান্ধীজি নমিনেটেড প্রার্থী সীতারামাইয়াকে বিপুল ভোটে হারিয়ে আবারও কংগ্রেসের বাপ হয়ে ওঠেন, সভাপতি হন। এবং মনে রাখবেন, কেউ দয়ায় না, কংগ্রেসের ইন্টারনাল যে ফ্রেমওয়ার্ক, সেখানে তার প্রচুর অ্যাকসেপ্টেবিলিটি, হিউজ অ্যাকসেপ্টেবিলিটি, এবং পার্টি লাইনের বাইরে সাধারণ ভারতবাসীর কাছেও তার যে জনপ্রিয়তা। তো হেন বাপ হঠাৎ ওই ত্রিপুরী কংগ্রেস, মানে 39 সালে ত্রিপুরী কংগ্রেসে বিপুল ভোটে জেতার কয়েক মাস বাদেই তাকে রিজাইন করতে হলো এই কলকাতায়। এবং শুধু সভাপতির পদ থেকে না, তিনি জাতীয় কংগ্রেস থেকেও রিজাইন করলেন, বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। তারপরে তো জানেন আপনারা আইএনএ এইসব। তো কেন করতে হলো? এভাবে ভেবেছেন কোনো দিন? আচ্ছা, কারণ হিসেবে না অনেকে বলবেন যে গান্ধীজির সঙ্গে, জওহরলাল নেহরুর সঙ্গে তার মতো অনৈক্য। আবার কেউ বলবেন সুভাষচন্দ্র অভিমানী ছিলেন, গান্ধীজির সঙ্গে অভিমান করে বেরিয়ে গেছেন। কেউ বলবেন, মাফ করবেন এই কথাটা অনেকে বলেন তাই বলছি, যে গান্ধীজি এবং জওহরলাল নেহরু কাঠি করে সুভাষকে সরিয়ে দিয়েছে। আরে মশাই, সুভাষ বোস এমন একটি মানুষ, তিনি একাই 150 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কাঠি করার জন্য বার্মা, রেঙ্গুন, জাপান, জার্মান মিত্রশক্তি, আইএনএ, আজাদ হিন্দ ফৌজ করে, তো তাকে কাঠি করার ক্ষমতা 2-4 জন কারো নেই ওইরকমভাবে। এবার অনেকে বলবেন অভিমান। আরে সুভাষ বোস ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, দৃঢ় প্রতিজ্ঞ, লৌহ মানব, স্থির চিত্ত, আক্রমণাত্মক, তার সাথে এই অভিমান। আর দ্বিতীয় হলো যে মতের মিল। দেখুন, কংগ্রেসের বাপ তিনি, দুবার বিপুল ভোটে জিতে তিনি এসছেন, এমনি না। তা আমার সাথে আমার বাড়িতে যদি কারো মনোমালিন্য হয়, আমি বাপ, এই বাড়ির বাপ, তো সে চলে যাবে বাড়ি ছেড়ে। আর না হলে যদি থাকে, আমার মতকে নিয়ে থাকতে হবে। কমন সেন্স তো তাই বলে। তাহলে কি এমন হলো যেটা সুভাষের চরিত্রের সঙ্গে মিলছে না, যে তিনি সব কিছু ছেড়ে বেরিয়ে চলে গেলেন, যেখানে তিনি জানেন যে এই জাতীয় কংগ্রেস এমন একটি প্ল্যাটফর্ম যে ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিতে পারে, সংগঠিতভাবে অলরেডি তৈরি আছে, এবং যেখানে সুভাষচন্দ্রের সংকল্প হচ্ছে দেশকে স্বাধীন করা। তো সেখানে সামান্য মনোমালিন্যের কারণে তিনি ছেড়ে বেরিয়ে যাবেন, এটা যাচ্ছে না। খুব সিম্পলি এটা মিলছে না, বোঝাই যাচ্ছে। আসলে এই সুভাষচন্দ্র কেন বেরিয়ে গেলেন, এইটা না আপনাকে ঠিক জানানো হবে না। কারণ এই সুভাষচন্দ্রের বেরিয়ে যাওয়ার পেছনে যে ইকোসিস্টেম দায়ী, যে ইকোসিস্টেম কাজ করেছিল সেই সময়ে, সেই ইকোসিস্টেম আজও কাজ করছে। এই ইকোসিস্টেম বারে বারে বাংলা এবং বাঙালিকে হারায়, বাংলা বাঙালিকে বিভক্ত করে ধর্মের নামে, এবং এই ইকোসিস্টেমই বাংলা থেকে প্রধানমন্ত্রী হতে দেয় না। জওহরলাল, কী বলে, আমাদের জ্যোতি বসু যে সময়ে প্রধানমন্ত্রী হওয়ার স্কোপ এসেছিল, আমি রাজনৈতিক মতের ঊর্ধ্বে বলছি, যে তার যে সুযোগ এসেছিল, এই অক্ষয়ই, এই ইকোসিস্টেমই তাকে হতে দেয় না। এবং এই ইকোসিস্টেম একইভাবে বাঙালির পুঁজিহীন বাঙালিকে দাস বাঙালিতে তৈরি করেছে। এই পুরো ইকোসিস্টেম, যে চক্র, অভিমন্যুর, মহাভারতে অভিমন্যুর যে চক্রব্যূহ রচিত হয়েছিল 1935 সাল থেকে 1939 সালের পটভূমিকায়, সেই চক্রব্যূহ কিন্তু আজও আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস সেই চক্রব্যূহতে পড়ে হারিয়ে গেছেন। আজও বাঙালি সেই চক্রব্যূহতে পড়ে কিন্তু ছটফট করছে। সেইটাই আজকে বলবো। 1935 সাল, এই চক্রব্যূহটাকে একটু সহজে বলি। এর না 4টে অক্ষ আছে, ঠিক আছে?
একটা হলো সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক ভাবনা বাঙালিকে, মানে ভারতবাসী বা বাঙালিকে, বেঙ্গল প্রভিন্সকে হিন্দু মুসলিমে ভাঙার যে কৌশল, সেটা হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ম্যাকডোনাল্ডের সেই ল, আসছি আমি। দ্বিতীয় হচ্ছে একইভাবে এটা শাসকের তরফ থেকে, এটা হচ্ছে দেশবাসীর মানে রাজ্যবাসীর তরফ থেকে দুটো দল, যে দুটো দল দুটো ধর্মের মানুষকে রিপ্রেজেন্ট করছে বলে তৈরি হয়েছে। বলা হয় যে ব্রিটিশই তাদেরকে তৈরি করেছে, কারণ ব্রিটিশ বরাবরই সফট ছিল এই দুটো দলের প্রতি। সেটি হলো একটি মুসলিম লীগ, একটি হলো হিন্দু মহাসভা, জিন্নার তৈরি মুসলিম লীগ এবং শ্যামাপ্রসাদের তৈরি হিন্দু মহাসভা। সেই সময় এটা অনেকে বলেন যে ব্রিটিশ খুব দুর্বল ছিল, তাদের ব্যাপারে স্টেপস নিত না, তারাই নাকি তৈরি করেছিল। যাই হোক, আমি এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তারা যে দুটো ধর্মের মানুষকে রিপ্রেজেন্ট করছিলেন এটা ঠিক। থার্ড যেটা হলো সেটা হলো ঘনশ্যাম বিড়লা, বহিরাগত পুঁজি। বাংলার মাটিতে সেই যুগে যে বহিরাগত পুঁজির অবস্থান, বাজাজ, বিড়লা, গোয়েঙ্কা, এই অক্ষ খুব ইন্টারেস্টিং। এবং লাস্ট যেটা বলে মতনৈক্য, অনেকে বলেন, নিঃসন্দেহে গান্ধীজির সাথে সুভাষের তো মতের অমিল ছিলই। সেটা হচ্ছে সুভাষ অনেক আক্রমণাত্মক ছিলেন, গান্ধীজি মধ্যপন্থায় বিশ্বাস করতেন। তো এইটার সাথে সাথে হয়তো এরকমও থাকতে পারে যে লবি, মানে গুজরাট লবি, তখন গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল, পন্থ, এদের সাথে যে এই বেঙ্গল লবি, সুভাষ রাইজিং লিডার, তার সাথে সিআর দাস, শরৎ বোস, এই সবগুলো, এই উত্থান খুব স্বাভাবিকভাবেই, এই উত্থান ওই লবি মানতে পারবে না, এটা খুব স্বাভাবিক। তো এই চারটে অক্ষ কিভাবে রচিত হয়েছিল খুব ইন্টারেস্টিং। 1935 সাল ম্যাকডোনাল্ড সাহেব একটি ল আনলেন। তিনি বললেন যে বেঙ্গল প্রভিন্সগুলোকে আইনসভার ইলেকশন করার পারমিশন দেওয়া হলো। মানে তখন পরাধীন ভারতে বিভিন্ন রকম প্রভিন্স ছিল, বেঙ্গল প্রভিন্স, ম্যাড্রাস প্রভিন্স। বেঙ্গল প্রভিন্সের সাথে আনডিভাইডেড বেঙ্গল ছিল, আপনারা জানেন। তো এই প্রভিন্সের যে ইলেকশন, তার প্রস্তুতি শুরু হলো এবং তিনি সিট মানে আসন বিন্যাস করলেন। এবং অদ্ভুত, এই আসন বিন্যাসের মধ্য দিয়েই ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাম্প্রদায়িকতার একটা ছোঁয়া। কীরকম? আসন তৈরি হলো ধর্মের ভিত্তিতে। তিনি মুসলিমদেরকে দিলেন 115টি আসন, হিন্দুদেরকে দিলেন 85টি আসন, আরও বেশ কিছু অংশ 40-45টি আসন তিনি দিলেন এইখানে থাকা, মানে বেঙ্গল প্রভিন্সে থাকা ইউরোপিয়ান মানুষদের। কি অদ্ভুত দেখুন, তারা সংখ্যায় অল্প, বেশি আসন। হিন্দু এবং মুসলিম কিন্তু প্রায় 50-50 বেঙ্গল প্রভিন্সে 1937 সালে, মানে 37 সালে এই ইলেকশনটা হতে যাচ্ছে। এটা আমি 35-এর ঘটনা বলছি। তো হিন্দু মুসলিম 50-50, কিন্তু হিন্দু পেল 85টি সিট আর মুসলিম পেল 115টি সিট। মানে হিন্দু মুসলিম বিভাজন শুরু হয়ে গেল, যে বিভাজনকে কিন্তু আগে আটকানো হয়েছে। কিভাবে হয়েছে? এই 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ তিনি প্ল্যান করেন, এবং এই বঙ্গভঙ্গ, এবং একদম ধর্মের ভিত্তিতে বঙ্গভঙ্গ করতে চান। এবং সেটাকে আটকানোর জন্য আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় রাখি বন্ধন উৎসবের সূচনা করেন, রাস্তায় নেমে রাখি পরান, এবং বন্দে মাতরম সেই স্লোগান, সেই ওয়ার ক্রাই সে সময় তৈরি হয়, এবং এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাংলা ছেড়ে পুরো ভারতে ছড়িয়ে পড়ে, এগুলো জানেন তো। এবং বাধ্য হয়ে 1912 সালে লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গ আইন থেকে বেরিয়ে আসেন। বাঙালি জিতে যায়, ধর্মের ঐক্য জিতে যায়, ঠিক আছে। তো এই বাংলা বেঙ্গল প্রভিন্স আটকে দিয়েছে। তো সেই ব্যাকড্রপে আবারও শুরু হচ্ছে বিভাজন, অল্প সিট দিয়ে। ফাইন, বলা হলো এখানকার যারা কংগ্রেসের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে, তখনও সুভাষ হননি, সিআর দাস, শরৎ বোস, তারা বললেন যে কংগ্রেস যেন সবগুলো সিটেই, মানে হিন্দু মুসলিম নির্বিশেষে সব সিটেই যেন সে প্রার্থী দেয়। তাহলে সুবিধে দেওয়া হলো না। কি হলো? কংগ্রেস শুধু হিন্দু ভোটে দিল, মুসলিম লীগ মুসলিম ভোট সিটে দিল, হিন্দু মহাসভা হিন্দু ভোটে দিল, আর কৃষক প্রজা পার্টি বলে একটি পার্টি, যেটি মূলত মুসলিম ডমিনেটেড, ফজলুল হক, কিন্তু তাদের এজেন্ডা, ধর্মের কোনো এজেন্ডা নেই। তারা কৃষক প্রজা পার্টি, তারা সেই সময়ে যে মহাজনী প্রথা এবং যে জমিদারি প্রথা, জমি নিয়ে নেওয়ার, কৃষকদের ওপরে যে অত্যাচার আপনারা জানেন, সেই প্রথা এবং শোষণ, মানে কাজকর্ম বেশি, ব্রিটিশরা অল্প পরিশ্রম দিয়ে বেশি খাটাচ্ছে, এই যে কর্মের আইন, মানে শ্রম আইন, এই সবগুলো নিয়ে তারা তখন মাঠে কিন্তু তারা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। গ্রাউন্ডে সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে তাদের সংখ্যাই বেশি। তো এই কৃষক প্রজা পার্টি সেই ইস্যুটাকে সঙ্গে করে মুসলিম ডমিনেটেড দিল। রেজাল্ট হলো অদ্ভুত, বাংলা আবার হারিয়ে দিল এই সাম্প্রদায়িকতাকে। কংগ্রেস জিতলো হিন্দু ভোটগুলোতে মেজরিটি, মুসলিম হিন্দু মহাসভা আউট।
মুসলিম ভোটগুলোতে জিতলো, বেশিরভাগ ক্ষেত্রেই জিতলো কিন্তু কৃষক প্রজা পার্টি। মুসলিম লীগ খুব সামান্য ভোটে জিতলো, বাঙালি তখনও জিতে গেছে। আবার আরেকটি টার্ন কীরকম, কৃষক প্রজা পার্টি এককভাবে কেউ আসেনি, কৃষক প্রজা পার্টি কংগ্রেসকে অ্যাপ্রোচ করলো কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করার। সেই সময়ে এখানকার প্রদেশ কংগ্রেস রিকোয়েস্ট করলো যেন কংগ্রেস সাপোর্ট দেয়, কারণ কংগ্রেসের কাছে সেই সিট আছে কৃষক প্রজা পার্টিকে। তাহলে মুসলিম লীগের মতন সাম্প্রদায়িক দলকে বেঙ্গল প্রভিন্সের পাওয়ার সার্কেল থেকে সরিয়ে রাখা যাবে। এই অ্যাপ্রোচ করা হলো প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। তখনও সুভাষচন্দ্র বোসের এন্ট্রি হয়নি, ঠিক আছে, এটা 1937 সাল, 38-এ এন্ট্রি হবে। এক অদ্ভুত কারণে, কি কারণ বলছি, কারা বেঙ্গল থেকে সেটাকে বাধা দিল, বললো না এটা করলে আমাদের অসুবিধে, আসছি সেটাতে। ঠিক তারপরে 1938 সুভাষচন্দ্র বোস বুঝলেন, ঠিক আছে, শরৎ বোস বুঝলেন এভাবে হবে না, ক্ষমতায় পাওয়ারে যেতে হবে, কারণ মুসলিম লীগকে সরাতে হবে। মুসলিম লীগ এই মন্ত্রিসভাতে ঢুকেই যেটা করেছে, যে সাম্প্রদায়িকতাকে বহু কষ্টে বারবার আটকেছে এই বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে, মুসলিম লীগ কিন্তু তাদের এজেন্ডা শুরু করে দিয়েছে। তারা ভেতরে ভেতরে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প তৈরি করেছে, যেটা সুভাষ এবং শরৎ বোস এবং সিআর দাস চাইছেন এইটাকে আগে আটকাতে হবে। সুভাষ বোস প্রচুর ভোটে জিতে তিনি যেরকমটি বললাম হরিপুরাতে তিনি কংগ্রেসের সর্বাধিনায়ক হয়ে উঠলেন, এবং হয়েই তিনি দুটো এজেন্ডা রাখলেন। এক হলো পূর্ণ স্বরাজ, খুব পপুলার হয়েছিল, কিন্তু আরেকটি ছিল যে ব্লুপ্রিন্ট তিনি সাজিয়েছেন আগে থেকেই, সেটি হলো এই মন্ত্রিসভা থেকে মুসলিম লীগকে আউট করে দেওয়া, এবং ঠিক তাই হলো। তিনি সভাপতি হয়ে একেবারে ব্লুপ্রিন্ট তৈরি, তিনি কংগ্রেসকে, জাতীয় কংগ্রেস সাপোর্ট দেবে, কৃষক প্রজা পার্টিকে, মুসলিম লীগ আউট হবে যাতে গভর্নমেন্ট চলে। পরাধীন ভারতের প্রথম ইলেকশন, আইনসভার ইলেকশন, ফজলুল হক যার প্রধানমন্ত্রী। গান্ধীজি রাজি হলেন, হতেই হবে, কারণ সুভাষ তো তখন সভাপতি। অদ্ভুতভাবে যেটা হলো, ওয়ার্ধাতে গিয়ে সুভাষ তাকে জানিয়ে এলেন যে এটা হতে যাচ্ছে, এবং গান্ধীজির মত নিলেন। অদ্ভুতভাবে তার কিছুদিন বাদে ঘনশ্যাম দাস বিড়লা সে গান্ধীজিকে গিয়ে বলে এলো এটি করা যাবে না। বাংলার রাজনীতিতে দেখুন বাঙালি কিভাবে চলবে, কার সাথে চলবে, সেইটার নিয়ন্ত্রণ এক বহিরাগত পুঁজি, ঘনশ্যাম বিড়লা, এই বিড়লা তাদের পূর্বসূরি, তিনি গিয়ে বলে এলেন, এবং গান্ধীজি মেনে নিলেন। তিনি মানতে বাধ্য। সুভাষ চিঠিতে লিখলেন, আমি শকড, এই শব্দটি লিখলেন, কোট আনকোট শকড। নীরোৎসী চৌধুরী, আপনারা শুনেছেন, এগুলো সব ডকুমেন্ট আছে। নীরোৎসী চৌধুরী পরে এটিকে রিভিল করেন। তিনি বলেন যে ঘনশ্যাম বিড়লা সেখানে গিয়ে গান্ধীজিকে কনভিন্স করিয়ে বলেন নাকি যে কংগ্রেসের সাথে যদি কৃষক প্রজা পার্টি মিলে যায় তাহলে বৃহত্তর হিন্দু মুসলিম ঐক্য সাধন হয়ে যাবে। ঠিক আছে, এটা তার এজেন্ডা, যে ঐক্য সাধন হয়ে যাবে, কারণ মুসলিমের একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করছে কৃষক প্রজা পার্টি, মুসলিম লীগ নেই, আর হিন্দুদের একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করছে কংগ্রেস। তো এই দুটোর ঐক্য এক হয়ে গেলে নাকি মারোয়ারি পুঁজির বিস্তার এবং মারোয়ারি পুঁজির মানে ব্যবসা করতে অসুবিধে হবে, এটি তার অভিপ্রায়। এবং গান্ধীজি মানলেন কেন? নীরোৎসী চৌধুরী বলছেন যে না মেনে নাকি তার উপায় নেই, কারণ জাতীয় কংগ্রেসের যে ফান্ড, যে স্পন্সর, এই ঘনশ্যাম দাস বিড়লা অ্যান্ড কোং, মানে জালান, গোয়েঙ্কা, যারা, ঠিক এই অক্ষটাই পরবর্তীকালে যে যখন দেশ ভাগ হবে, ঠিক আছে, তারা কিন্তু তখন একেবারে দেশ ভাগের হয়ে ওকালতি করেছে। তো বাধ্য হলেন গান্ধীজি। খুব দুর্ভাগ্য, সুভাষ শকড হলেন, এবং ঠিক সেই সময়তেই আবার চলে এসছে ইলেকশন। 1939 সাল ত্রিপুরী কংগ্রেস, সুভাষ জিতলেন, মানে জিততে সুভাষকে হবেই, আবারও উনি জিতে এলেন, কিন্তু সেই সময় সুভাষ অসুস্থ। তিনি ওইখানে ত্রিপুরী কংগ্রেসে জিতলেন ঠিকই, কিন্তু সেইখানে যখন রুলগুলো ফ্রেম হচ্ছে অধিবেশনে, সেই সময় সুভাষ কিছুটা নিউট্রাল থাকেন, কিছুটা অ্যালুপ থাকেন। ঠিক এই অসুস্থতার সুযোগে ত্রিপুরী কংগ্রেসে বিপুল ভোটে জিতে আসা সুভাষকে কোণঠাসা করে দেওয়ার জন্য এই বহিরাগত পুঁজির অক্ষ কিন্তু তখন এতই অ্যাক্টিভ যে তারা একেবারে কিন্তু জাল ফেলে দিয়েছে।
গোপনে নিয়ম মেনে, মানে নিয়ম বহির্ভূত করে, কংগ্রেসের যে সংবিধান তার নিয়ম বহির্ভূত একটি ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়। যে ওয়ার্কিং কমিটি, মানে কংগ্রেসের ওয়ার্কিং, যেটা তে নাকি গান্ধীজির মত লাগবে এই কমিটিতে কারা কারা তৈরি হবে। দেখুন, সুভাষ সর্বাধিনায়ক, কংগ্রেসের এটা কিন্তু রুলের বিরুদ্ধে যায়, ঠিক আছে? তো কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তৈরি হয়। তো এবং এই ওয়ার্কিং কমিটি ঠিক ইমিডিয়েট সুভাষের সাথে অসহযোগিতা শুরু করে, এবং সুভাষ ইনিশিয়ালি এটাকে ইগনোর করেন, কারণ তিনি এরকমই দৃঢ়চেতা। তিনি যেখানে যেখানে যে মুভমেন্টসগুলো করতে যান, আলটিমেট লাগে পয়সা, ফান্ড। ফান্ড কার হাতে? ফান্ড তো নেই, ঠিক আছে? তো সেই ফান্ডের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে যাওয়া সম্ভব, তো ফান্ড ছাড়া চলবে কি করে? এই ফান্ড, কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের ফান্ড তখন যে অক্ষ দিয়ে পরিচালিত হচ্ছে সেটি এই বহিরাগত পুঁজি। এবং মজার কাণ্ড, বাঙালিও যে ফান্ড দিচ্ছে সেই ফান্ডেরও কন্ট্রোল কিন্তু এই অক্ষেরই হাতে। মানে বাঙালি, এবং মজার কাণ্ড, যেদিন সুভাষ এখানে রিজাইন করে এই কলকাতাতে, সেই দিনে যে খরচা হয় এই অধিবেশনটির জন্য, ঠিক আছে, মানে 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের ইলেকশনে জাস্ট পরে, সেই ফান্ডের টাকা বাঙালি হয়তো দিয়েছে, কিন্তু কোন অক্ষে দিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আলটিমেট সুভাষ হারে, বাঙালি হারে, চিরকালে বাঙালির জন্য এটা একটা সেটব্যাক আমাদের, ঠিক আছে?